শ্বশুর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেছে। জঙ্কুকের ফুপি আর চাচি তেকে দেখা মাত্রই ছুটে এসেছে। অনেকদিন পর তেকে দেখতে পেয়ে তারা ভীষণ খুশি, আর তেও অনেক খুশি। হঠাৎ করে তের চোখ পড়লো তার শাশুড়ি মার দিকে। সোফায় বসে অ্যাংরি লুকে তার দিকেই তাকিয়ে আছে। তে মনে মনে বলে, তে তাকায় তার শাশুড়ি মায়ের দিকে। এই মহিলাটা সব সময় আমার দিকে এভাবেই তাকায়, বাড়ির সবার সাথে হাসি মুখে কথা বলে, কিন্তু আমার দিকে এভাবে অ্যাংরি লুকেই তাকায়। বুঝি না, যেমন ছেলে তেমন মা। হঠাৎই জঙ্কুকের ছোট ফুপি আয়ু বলে ওঠে, কি হয়েছে তেমা, তুমি একা কেন? জঙ্কুক আসে নাই? তের লাগেজটা নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলে, না, ও আসে নাই। কেন? ওর কাজ আছে। তাহলে তে কতদিন থাকবে তুমি এখানে? যতদিন না জঙ্কুক ওকে নিতে আসে ততদিন। এ কথা শুনে জঙ্কুকের চাচি বলে ওঠে, তা কেমন কথা? জঙ্কুক বাসায় একা থাকবে? একা থাকার জন্য তো জঙ্কুককে বিয়ে করানো হয় নাই। তে, এটা তুমি মোটেও ঠিক করো নাই। জঙ্কুক তোমার হাজবেন্ড, ওর প্রতি তোমার কিছু দায়িত্ব আছে। একা বাসায় রেখে এসেছো, ছেলেটা কি করে না করে, কি খায় না খায়। ইস ছোট ভাবি, তুমি আবার শুরু করে দিয়েছো। একটু থামো, মেয়েটা মাত্র এসেছে। তাছাড়া ও বাচ্চা মেয়ে, এই সমস্ত কিছু কি সেভাবে বোঝে? ওকে বোঝাতে হবে। তুমি চুপ করো ননদিনী, আমি ওর আর জঙ্কুকের ভালোর জন্যই বলছি। 2 মাস তো ছিল, তখন বোঝাতে পারলে না? তুমি জানো না ওই মেয়েটা কি বলে গিয়েছিল? তাছাড়া বড় ভাবি কত আশা করে ওকে জঙ্কুকের কাছে পাঠিয়েছে। উফ, তোমরা মহিলারা প্রচুর পরিমাণে কথা বলো, মাথাটা ব্যথা করে দিয়েছো আমার। ও আসতে চায় নাই আর জঙ্কুকও ওকে পাঠায় নাই। আমি নিয়ে এসেছি, আমি ইচ্ছা করে নিয়ে এসেছি। কি ইচ্ছা করে নিয়ে এসেছো? এ কথার মানে কি? সেটা পরেই বুঝতে পারবে। এখন যাও, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, খাবার দাও। জিহপের কথা শুনে যে যার মতো ওখান থেকে চলে যাইতে ব্যাগ টানতে টানতে উপরে নিজের রুমে চলে আসে। অনেকদিন পর এই রুমটাতে ঢুকলো। বিছানায় বসে সামনে তাকাতেই জঙ্কুকের ছবির দিকে চোখ পড়ল তের। ফুলসজ্জার পরে তিনি এই ছবিটা তে আলমারির উপরে উঠিয়ে রেখেছিল। হয়তোবা তে চলে যাওয়াতে কেউ নামিয়ে আবারও দেয়ালে বাঁধিয়ে দিয়েছে। তুলে রাখার পেছনে একটা কারণও আছে। যখন গোসল করে রুমে দাঁড়িয়ে শাড়ি পরতো, তখন ছবিটার দিকে তাকিয়ে তের প্রচুর পরিমাণে আনইজি ফিল হতো। মনে হতো জঙ্কুক তার দিকে তাকিয়ে আছে, তাই ছবিটা আলমারির উপরে তুলে রেখেছিল। তে ছবিটার দিকে তাকিয়ে একটু হাসলো। চোখ সরিয়ে যখনই পাশের দেয়ালে তাকালো, দেয়াল ঘড়িতে 9টার উপরে বাজে। দেখা মাত্রই তের মুখের হাসিটা কোথাও উধাও হয়ে গেল। কেমন কেমন যেন লাগছিল, বুকের ভেতরটাতে কেমন ব্যথা অনুভব করছিল। তে সামনে চোখ তুলে জঙ্কুকের ছবির দিকে আবারও তাকায়। উনি তো রাতের খাবার 9টার সময় খায়, আজকে তো আমি নাই। একা একা খেতে অবশ্যই খুব ভালো লাগছে। খুব খুশি হয়েছে আমি চলে এসেছি। আর কেউ জ্বালাবে না, একাই থাকবে। একাই থাকুক না, কেউই আর তার ওয়াশরুম ইউজ করবে না, কেউ তার টিভিতেও হাত দিবে না। যখন বসে বসে কাজ করবে, কেউ পাশ থেকে বসে দেখবেও না। থাকুক না, একাই থাকুক, যা ইচ্ছা করুক, করিলা কোথাকার, আমার কি? তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ করে তে চমকে গিয়ে চোখে হাত দিয়ে দেখে তার চোখে পানি। কি ব্যাপার, আমার চোখ দিয়ে কেন পানি পড়ছে? আমার এত খারাপ কেন লাগছে? আমার কি জ্বর আসছে? তে কান্না করতে করতে জঙ্কুকের ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। আয়ু দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনেছে। তো কষ্ট যখন লাগে, কান্নায় যখন করছিস, তাহলে আসলি কেন? স্বামীর সাথে থেকে গেলেই পারতি। কথাটি শুনেই তে চমকে গিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে আয়ু দাঁড়িয়ে আছে। তে উঠে দাঁড়িয়ে বলে, আমি কেন কান্না করব? আমি কারোর জন্যই কান্না করছি না। আমার তো আর চোখ নাই, আমি তো দেখতেই পাচ্ছি কান্না করছিস কি করছিস না। আর কারোর জন্য তো বলি নাই, তুই তোর বরের জন্য কান্না করছিস। খুব খারাপ লাগছে। যখন থাকতেই পারবি না, তখন আসলি কেন? ও তো আসে নাই, আমি ওকে নিয়ে এসেছি। যদি না আসতে চাইতো আমি ওর খাটটা ধরে নিয়ে আসতাম। দুলা ভাই, ভঙ্গিটা রাখেন, আর কি হয়েছে সেটা বলেন। জিহব এক এক করে আয়ুকে সমস্ত কিছু খুলে বলল। তেকে রেখে আসার দিন থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা ঘটেছে সবটাই জানে জিহব, আর সবটা আয়ুকে বলল। তে তো হা করে জিহবের মুখের দিকে তাকিয়ে আছে। ফুপা, তুমি কিভাবে জানো এসব? সেই প্রথম দিন থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে না, সবটা আমি জানি। জিমিনের কাছ থেকে আমি সব খবর পাই। তোর হাতের ওই ব্যান্ডেজের পেছনের কারণটা পর্যন্ত আমি জানি, তাই ইচ্ছা করে তোকে আমি এখানে নিয়ে এসেছি। দোলা ভাই, নিয়ে তো এসেছেন, এখন সামনে কি হবে? সামনে কি হবে না হবে তা তো জানি না শালিকা, তবে যা হবে ভালো কিছুই হবে। কিন্তু জঙ্কুককে একটা শিক্ষা না দিয়ে আমি ছাড়ছি না। রাতে খাবার খাওয়ার জন্য তে যখন নিচে নামে, ডাইনিং টেবিলে দেখা হয় শ্বশুর আরেমের সাথে। আরেম তেকে দেখে চমকে গিয়ে বলে, বৌমা তুমি এখানে? জঙ্কুক আসে নাই? জঙ্কুকের নামটা শোনার সঙ্গে সঙ্গে তের আবারও খারাপ লাগতে স্টার্ট করে। খাবার খাওয়ার সমস্ত রুচি নষ্ট হয়ে যায়। পাশ থেকে জিহব বলে, দুলা ভাই, আমি ওকে নিয়ে এসেছি। কতদিন থাকবে? যতদিন তোমার ছেলে এসে ওকে না নিয়ে যাবে ততদিন।
আরিম তো ঝাপের কথা কোনো কিছুই বুঝতে পারে না, তাই আবারও খাওয়া স্টার্ট করে। তের পেটে তো প্রচুর পরিমাণে ক্ষুধা। এত সময় মনে হচ্ছিল যে সমস্ত কিছু খেয়ে ফেলবে। জঙ্কুকের নামটা শোনার সঙ্গে সঙ্গে খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। হাত দিয়ে ভাত নাড়তে শুরু করে। বুকের মধ্যে অজানা ব্যথা কাজ করছে। জঙ্কুক কি করছে এখন সেটা বারবার জানতে ইচ্ছা করছে। বুকের মধ্যকার যন্ত্রণা কষ্ট দূর করার জন্য অনেক সময় একটু কান্না করলে ভালো লাগে। তে খাবার খাওয়া বন্ধ করে দিয়ে দ্রুত পায়ে হেঁটে রুমে চলে যায়। দরজাটি বন্ধ করে দিয়ে জঙ্কুকের ছবির সামনে দাঁড়িয়ে কান্না করতে শুরু করে। কিছু সময় কান্না করার পর তের বুকটা হালকা হয়ে যায়। হঠাৎ করে দরজায় টোকা পড়ে। তে চোখের পানি মুছে গিয়ে দরজাটি খুলে দেয়। আয়ু সামনে দাঁড়িয়ে আছে। আয়ু তের হাত ধরে টেনে এনে বিছানায় বসায়। আয়ু সামনে বসে তেকে বলে, আরে বোকা মেয়ে, দুলাভাইয়ের কথা শুনে তুই যে তোর বরটাকে রেখে চলে আসলি। দুলাভাই তো পুরুষ মানুষ, তাদের বুদ্ধি আর নারীদের বুদ্ধি কি এক হবে কখনো? তুই তো জানিস না তে, তোর বরের সাথে বিয়ে বসার জন্য কত মেয়ে এই বাড়িতে চলে এসেছে। মেয়েগুলার মধ্যে ম্যাক্সিমাম গুলাই ছিল কলেজের, ভার্সিটির, না হলে অফিসের কোনো মেয়ে। তুই যে চলে আসলি, এখন যদি কোনো একটা মেয়ে তোর স্বামীর ঘাড়ে বসে পড়ে, তোর কি হবে? বড় ভাবির কখনোই মডার্ন মেয়ে পছন্দ না, তাই তো তোকে বিয়ে করিয়েছে। তুই মস্ত বড় একটা গাধি, তোকে সোফাতে ঘুমাতে বলেছে দেখেই তোর ঘুমাতে হবে। তুই তো ঢং করতে পারলি না, সিডিউস করতে পারলি না স্বামীকে, জোর করে গিয়ে বিছানায় ঘুমাতে পারলি না। হ্যাঁ, আমি জানি আমাদের ছেলে প্রচুর পরিমাণে রাগী, তবে একটা নারী চাইলে কি না পারে? তুই পারলি না তোর স্বামীর সাথে একটু ঘষাঘষি করে তার রাগটা কন্ট্রোল করতে? নিজের আয়ত্তে আনতে পারলি না স্বামীকে? তে তো হা করে আয়ুর মুখের দিকে তাকিয়ে কথা গিলছে। গাধি, এভাবে আমার মুখের দিকে হা করে কেন তাকিয়ে আছিস? তুই গ্রামের মেয়ে, তোর থেকেও ছোট মেয়েদের বিয়ে হয়, তোর বয়সী মেয়েরা তো মা হয়। এখন আবার তুই এটা বলিস না ঘষাঘষি কি জিনিস সেটা তুই জানিস না। স্বামী স্ত্রীর সম্পর্ক তুই সবটাই জানিস, তারপরও ঢং করিস। আয়ু সবটা বুঝে গেছে, তে বুঝতে পেরেছে। আয়ু তের মুখের দিকে তাকিয়ে একটা ঠোক গিলে বলে, ফুপি, আমার প্রচুর ভয় লাগে। দূর, কিসের ভয়? ভয়কে জয় করতে হবে, আর তাছাড়া ভয় কাটানোর জন্য তো কাছে যেতে হবে, কাছে আসতে দিতে হবে। আয়ুতের হাত ধরে বলে, দেখ মা, দুলাভাই কি করতে চাচ্ছে সেটা আমি জানি না, সে যা করতে চাচ্ছে করুক, কিন্তু আমি চাই জঙ্কুক তোর সাথে আর তুই জঙ্কুকের সাথে অনেক সুখে থাক। কিন্তু তোমাদের ছেলে অনেক রাগী, আমার সাথে প্রচুর পরিমাণে রুড ব্যবহার করে। এই তো, এই কথাটাই তো আমি তোকে বোঝাতে চাচ্ছি। আমাদের ছেলে প্রচুর পরিমাণে রাগী, তবে মনটা কিন্তু খারাপ না। যখন তোর সাথে রাগ করবে, রাগ করে কথা বলবে, তুই উত্তর না দিয়ে তার মুখের দিকে তাকিয়ে হেসে দিবি। সঙ্গে সঙ্গে তোর মুখের হাসি দেখলে তার রাগটা ভ্যানিশ হয়ে যাবে। ট্রাই করে দেখতেই তো পারিস একবার। ঘড়িতে রাত 10টা বাজে। জঙ্কুক সোফার কোনায় অন্যমনস্ক হয়ে বসেছিল। হঠাৎ করে কর্নিং বেল বেজে ওঠে। জঙ্কুক আশ্চর্য হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টার উপরে বেজে গেছে। জঙ্কুক গিয়ে দরজাটি খুলে দিয়ে দেখে জিমিন এসেছে। তুই এত রাতে? জিমিন ইয়ন্তানের দিকে ইশারা করে বলে, এটাকে নিয়ে এসেছি। গলার এই নেম প্লেটটা লাগাতে লাগাতেই এই 2টা দিন দেরি হয়ে গেল। জঙ্কুক ভুরু কুচকে তাকিয়ে আছে ইয়ন্তানের দিকে। গলাতে একটা নেম প্লেট, সেটার মধ্যে সুন্দরভাবে ইয়ন্তান লেখা। জিমিন ফ্ল্যাটের মধ্যে উকি ঝুঁকি দিতে দিতে বলল, তুই কোথায়? নেই। নেই মানে ফুপা এসে ওকে নিয়ে গেছে, বুঝতে পারছিস না? জিমিন তো সবটাই জানে, তারপরও না জানার ভান করে বলে, কতদিনের জন্য? জঙ্কুক মুখটা কালো করে বলে, আমি এখন ঘুমাবো, কাল আমার অফিস আছে। তুই আরো কিছু বলবি? তুই এতটা ইরিটেট কেন হচ্ছিস? তোর তো খুশি হওয়ার কথা, তুই তো এটাই চাচ্ছিলি। হ্যাঁ, আমি অনেক খুশি, তুই এখন যা। কথাটি বলে জঙ্কুক রুমে চলে যায়। জিমিন সোফাতে বসে জঙ্কুকের দিকে তাকিয়ে হাসে। সারাটা রাত জঙ্কুক একটুও ঘুমাতে পারে না। যেদিকে তাকাচ্ছিল শুধু মনে হচ্ছিল তে দাঁড়িয়ে আছে। কিছুতেই 2টা চোখের পাতা এক করতে পারছিল না। চোখ বন্ধ করলেই তেকে দেখতে পাচ্ছিল। অন্যদিকে তে আজকে বিছানায় শুয়েছে, কিন্তু এত আরামের বিছানায় শোয়ার পরেও সোফাটাকে ভীষণ পরিমাণে মিস করছিল। কিছুতেই ঘুম আসছিল না। তের মনে হচ্ছিল এতটা আরামদায়ক বিছানার থেকে জঙ্কুকের বাসার ওই সোফাটাই তার জন্য বেশি কমফোর্টেবল ছিল। টিকুকের মধ্যে অদ্ভুত এক ফিলিংস কাজ করছে। দুজন দুজনকে ভীষণ মিস করছে। বিছানায় শুয়ে দুজন দুজনকে মনে করতে করতে একটা পর্যায়ে দুজনের চোখের কোণায় পানি চলে ঘুম থেকে উঠে জঙ্কুক সোফার দিকে তাকিয়ে দেখে ইয়ন্তান গাল ফুলিয়ে বসে আছে। জঙ্কুক চুপ করে শান্ত দৃষ্টিতে ইয়ন্তানের দিকে তাকিয়ে থাকে। তারপর কিচেনে চলে যায় নাস্তা বানানোর জন্য। খাবার বানিয়ে জঙ্কুক এক প্লেট নিজের চেয়ারের সামনে রাখে, আর অন্য প্লেটটা সামনের চেয়ারের সামনে রাখতে গিয়েই চমকে যায়। জঙ্কুকের অভ্যাস হয়ে গেছে, সে কারণেই 2 প্লেট নাস্তা বানিয়েছে।
ঘাড় ঘুরিয়ে ইয়ন্তানের দিকে তাকায়। তারপর এগিয়ে গিয়ে ইয়ন্তানের খাবার বাটিতে ডিম ভাজি আলু ভাজি ঢেলে দেয়। তারপর ইয়ন্তানের দিকে তাকিয়ে কিছুক্ষণ ইশারা করে খাওয়ার জন্য। ইয়ন্তান জঙ্কুকের দিকে একবার আর খাবারের দিকে একবার তাকায়, তারপর আগের অবস্থাতেই গাল ফুলিয়ে বসে থাকে। জঙ্কুক অফিসে ইম্পর্টেন্ট মিটিংয়ে বসে আছে, তবে মিটিংয়ের দিকে তার কোনো খেয়ালই নাই। অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছিল। ঠিক তখনই জিমিন টেবিলের টোকা মারতেই জঙ্কুক চমকে গিয়ে জিমিনের মুখের দিকে তাকিয়ে বলে, কি বলছিলি যেন? জিমিন প্রচুর পরিমাণে আশ্চর্য হয়ে জঙ্কুকের মুখের দিকে তাকায়, কারণ জঙ্কুক কাজের ব্যাপারে প্রচুর পরিমাণে সিরিয়াস। তবে আজকে এত ইম্পর্টেন্ট মিটিংয়ে অন্যমনস্ক হয়ে বসে আছে। কি হয়েছে জঙ্কুক, তোর মন কোথায়? কথাটি শুনে জঙ্কুক উঠে দাঁড়িয়ে বলে, আজকের জন্য এতটুকুই যথেষ্ট বলে জঙ্কুক কেবিন থেকে বের হয়ে যায়। জঙ্কুক নিজের কেবিনে এসে কাচের দেয়ালের সামনে রাখা চেয়ারটার দিকে তাকিয়েছিল, কারণ এই চেয়ারটাতেই তে বসতো। হঠাৎ করে জিমিন রুমে ঢোকে। কি হয়েছে তোর? রাতে ঠিকভাবে ঘুমাতে পারিস নাই? জিমিনের কথা শুনে জঙ্কুক চমকে গিয়ে তাড়াতাড়ি করে ল্যাপটপ অন করে। ঘুমাতে পারবো না কেন? খুব শান্তিতে ঘুমিয়েছি। কিন্তু তোর মুখ আর চোখ দেখে তো বোঝা যাচ্ছে সারা রাত ঘুমাস নাই, মনে হয় কান্নাও করেছিস। শাট আপ! তুই শাট আপ! কিরকম আজব ব্যবহার করছিস, কখনো তো এইরকম ব্যবহার করিস নাই। কাজের ব্যাপারে তুই সিরিয়াস, আর আজকে? জঙ্কুক জিমিনের কথা পাত্তা না দিয়ে উঠে সোজা কেবিন থেকে বের হয়ে যায়। জিমিন বসে বসে জঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে হাসছিল। কিছুক্ষণ পর জিমিন 2 মগ কফি নিয়ে ছাদে ওঠে। সে খুব ভালো করে জানতো জঙ্কুককে ছাদেই পাওয়া যাবে। ছাদের গ্রিলের উপরে 2 হাত দিয়ে আকাশের দিকে অন্যমনস্ক ভাবে তাকিয়েছিল জঙ্কুক। জিমিন পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, নে ধর, কফি এনেছি, কফি খেলে তো তোর মাথা ঠান্ডা হয়। জঙ্কুক জিমিনের হাতের দিকে তাকায়, তারপর হাত বাড়িয়ে জিমিনের হাত থেকে কফির মগটা হাতে নেয়। বিজনেসের জায়গায় আর পার্সোনাল প্রবলেমের জায়গায়, রাইট? যে জিনিসটা তোকে বেশি প্যারা দেয় সেটা না হয় নিজের থেকে ছেড়ে ফেলে দে, আর না হয় সেটা কর যেটা তুই সবসময় করিস। ডিল উইথ ইট ফেস টু ফেস। কি দোস্ত, আমাদেরকে তো সব সময় এভাবে প্রবলেম ফেস করতে শিখিয়েছিস, আর যখন নিজের উপরে পড়লো তখন এভাবে দমে গেলি, এটা তো ঠিক না। কথাটি বলে জিমিন জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটা স্মাইল দেয়। জঙ্কুকও জিমিনের মুখের দিকে তাকিয়ে সফট স্মাইল করে, তারপর সামনের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিল। জঙ্কুক আর এক মুহূর্ত অফিসে দাঁড়ালো না, সোজা বাসায় চলে গেল। সোফার দিকে তাকিয়ে দেখে ইয়ন্তান আগের অবস্থাতেই বসে আছে আর খাবারের বাটিতে খাবার পড়ে আছে। জঙ্কুক গিয়ে ইয়ন্তানের পাশে বসে পড়ে। ইয়ন্তান মুখ তুলে জঙ্কুকের দিকে তাকিয়ে 2 বার ঘেউ ঘেউ করে, তারপর আবার আগের অবস্থাতে চুপ হয়ে থাকে। জঙ্কুক কিছুটা বিরক্ত হয়ে বলে, যেমন মালিক তেমন কুকুর। হঠাৎ করে হোয়াটসঅ্যাপের মধ্যে কিছু মেসেজ আসে। জিমিন পাঠিয়েছে ছবি। জঙ্কুক ছবিগুলো অন করে হা হয়ে তাকিয়ে থাকে। বাসের মধ্যে যখন জঙ্কুক তের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল আর তে ওর মুখের দিকে তাকিয়েছিল, ঠিক ওই মুহূর্তে তোলা হয়েছিল ছবিগুলো। জঙ্কুক হা করে কিছু সময় ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে, তারপর রুমে চলে যায়। ফ্রেশ হয়ে খাবার না খেয়ে শুয়ে পড়ে। ইয়ন্তানও কোনো কিছু খায় না। জঙ্কুক রাতের বেলা ঘুমাতে পারছিল না, বারবার মোবাইল অন করে তের ছবি দেখছিল। কিছুতেই যেন শান্তি পাচ্ছে না জঙ্কুক। এভাবে রাতটা কেটে যায় না ঘুমিয়ে। সকালবেলা ভোরের আলো ফুটতেই জঙ্কুক রুম থেকে বের হয়। সোফার দিকে তাকিয়ে দেখে ইয়ন্তান বসে আছে। পাক্কা 1 দিনেরও বেশি সময় হয়ে গেছে ইয়ন্তান কিছুই খায় নাই, চুপচাপ সোফাতেই বসে আছে। এবার জঙ্কুকের প্রচুর পরিমাণে খারাপ লাগছে ইয়ন্তানের জন্য। ইয়ন্তানের সামনে গিয়ে দাঁড়িয়ে জঙ্কুক বলে, তুই যার জন্য এভাবে মন খারাপ করে বসে আছিস সে তো তোর কথা ভুলে গেছে, তাই তো তোকে একা ফেলে চলে গেছে, একটা বারের জন্য ভাবে নাই তোর কথা। কথাটি বলতে বলতে জঙ্কুক রেগে গেছে। প্রচুর পরিমাণে খারাপ লাগছে তার। আসলে জঙ্কুক তার মনের কষ্টটা, দুঃখটা কারোর সাথে শেয়ার করতে পারছিল না। তে যে তাকে ফেলে রেখে চলে গেছে সেটাও বলতে পারছে না। তাই তো ইয়ন্তানের কথা বলে নিজের মনের কষ্টগুলো প্রকাশ করে মনটা হালকা করছিল। কথাটি বলতে বলতে জঙ্কুকের চোখের কোণে পানি চলে এসেছে। জঙ্কুক ইয়ন্তানের সামনে থেকে উঠে দাঁড়িয়ে সোজা ঘর থেকে বের হয়ে যায়। ছাদের এক কোণায় দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে জঙ্কুক অন্যমনস্ক হয়ে। হঠাৎ করে জঙ্কুকের চোখ যায় ডান দিকে। চমকে যায় জঙ্কুক। ইয়ন্তান তার পাশে তার ভাবেই বসে, সে যেদিকে তাকিয়ে আছে ওই দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নেজ লাড়ছে। জঙ্কুক ইয়ন্তানের দিকে তাকাতেই ইয়ন্তান 2 বার ঘেউ ঘেউ করে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে। জঙ্কুক কিছু সময় ইয়ন্তানের চোখের দিকে তাকিয়ে থাকে। ইয়ন্তানও গভীর দৃষ্টিতে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থাকে। হয়েছে, এভাবে তাকিয়ে থাকতে হবে না, চল। কথাটি বলে জঙ্কুক ইয়ন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়।